আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাপার জিএম কাদের ও শামীম পাটোয়ারির বিরুদ্ধে থানায় অভিযোগ। আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব বললেন ব্যারিস্টার ফুয়াদ। দুবাইয়ে আমোদ ফুর্তি করছে শামীম ওসমান, ঢাকায় পিটুনি খেল আওয়ামী কর্মীরা। ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু। ইসরায়েলের সাথে লাখ লাখ ডলারের অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। এবার বিস্তারিত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির বিরুদ্ধে রমনা মডেল থানায় অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট ও এই অভিযোগ দায়ের করেন। এই ঘটনার সত্যতা স্বীকার করে রমনা ডিসি মাসুদ আলম বলেছেন, অভিযোগ দিয়ে গেছে, এখনো মামলা হয়নি, তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি সম্মতি দেন তাহলে মামলা হবে। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার কারণে এই অভিযোগ দায়ের করা হয়। গত 29 আগস্ট সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্যের হামলায় আহত হন নূর। গণ অধিকার পরিষদের অভিযোগ, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিকে বাঁচাতেই ওই হামলা চালানো হয়েছে। কারণ ওই দিন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে দলটি কেন্দ্রীয় অফিসে হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের অফিসের সামনে অবস্থান করে বিক্ষোভ করছিলেন দলটির নেতাকর্মীরা। সে সময় তাদের উপর হামলা চালানো হয়। এতে নূর সহ বেশ কিছু নেতাকর্মী আহত হন। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত সোমবার বাসায় ফেরেন নুরুল হক নূর। আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে তুলে ধরার চেষ্টা করেছে একটি মহল। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে তাদের সে মত ভুল প্রমাণ হয়েছে বলে মনে করছেন আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার যুগান্তরের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ডাকসু নির্বাচনে 78% ভোট পড়া প্রমাণ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব। 24 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতিতে ফিরতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ফিরে আসবে না যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা সংকল্প নেই যে আমরা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখবো। ডাকসু নির্বাচন এতে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ 28টি পদের 23টিতে জয়লাভ করে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা ফ্যাসিস্ট শামীম ওসমান। সম্প্রতি সেখানে পরিবারের সঙ্গে চিল বা আমোদ ফুর্তি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। ভাইরাল হওয়া ভিডিওতে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে তার পরিবারের সদস্যদের সাথে দুবাইয়ে বিলাসবহুল গাড়িতে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে বিরূপ মন্তব্য করেছেন। নেটিজেনরা বলছেন, হাসিনার লাঠিয়াল দেশের টাকা মেরে বিদেশে গিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে ফুর্তিতে আছে, অথচ অবুঝ কর্মীগুলো এখন দেশে চামচামি করে বেড়ায় আর মার খায়। আর তার নেতা ও নেতার পরিবার পিকনিক করে, ওরা চিল করে বেড়ায় আর দেশে কিছু পাতি নেতা জয় বাংলা বলে চিল্লাচিল্লি করে। ন্যূনতম লজ্জা থাকলে মুখ লুকিয়ে রাখতো। এদের লজ্জা বলতে কোনো জিনিস নাই। এরা হচ্ছে নেতা নামের কুলাঙ্গার। কেউ কেউ লিখেছেন, আহারে, এদিকে ছোট ছোট নেতাকর্মীরা তাদেরকে দেশে আনার জন্য কত নিষ্ঠার সাথে পরিশ্রম করে যাচ্ছে, পুলিশের মার খেয়েও রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। নিহাল হক নামে একজন লিখেছেন, কর্মীদের ঘরে বাজার নাই, কিছু টাকার জন্য রাস্তায় মিছিল করে, আর নেতারা বিদেশে বসে দুবাই মলে হারাম টাকায় লাইফ এনজয় করতেছে। আর কর্মীদের বলছে, তোমরা মাঠে নামো, যাতে করে এদের জীবন এর বিনিময়ে ক্ষমতার মিথ্যা নষ্ট রাজনীতি করতে পারে। তারপরেও পাচাটা কর্মীদের চোখ খুলে না। এর আগে এক ভাইরাল ভিডিওতে দুবাইয়ের সুপার মলে কেনাকাটা করতে দেখা যায় আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ওসমানকে। এই ভিডিওগুলো প্রকাশিত হওয়ার পর অনেকেই তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের বিপদের মুখে রেখে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী শামীম ওসমান গত 5 আগস্টে গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। প্রথমে তিনি ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে পরে দুবাই চলে যান। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে এবং তাদের বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশু মেলা ও চক্ষু হাসপাতালের সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হাতে নাতে 6 জনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার সকাল 8টার দিকে 70 থেকে 80 জনের একটি ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত এই দলটি। বিষয়টি নিশ্চিত করেছে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক।
তিনি জানান সকাল 7 থেকে 8 জন এক জায়গায় জড়ো হয়ে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরে ফেললে আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ হাতে নাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সহ 6 জনকে আটক করেছে। আটককৃতদের বিষয়ে যাচাই বাছাই চলছে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রে জানা যায় সকাল 8টার দিকে শ্যামলী শিশু মেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত একটি মিছিল বের করার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ 6 জনকে হাতে নাতে ধরে ফেলে। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় দখলদার ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে লাখ লাখ ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি বাতিল করেছে স্পেন। চুক্তি অনুযায়ী প্রায় 700 মিলিয়ন ইউরো বা $825 মিলিয়ন মূল্যমানের ইসরায়েলি রকেট লঞ্চার কেনার কথা ছিল, তবে তা বাতিল করেছে মাদ্রিদ। সোমবার এএফপির বরাতে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এর আগে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন যে তার সরকার ইসরায়েলের কাছ থেকে সামরিক উপকরণ কেনা বা দেশটির কাছে বিক্রি বন্ধে আইন তৈরি করবে। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্স জানিয়েছে 2023 সালের অক্টোবরে একাধিক স্প্যানিশ প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমের চুক্তি হয়। চুক্তির আওতায় 12টি সিলাম রকেট লঞ্চার কেনার কথা ছিল স্পেনের। ওই রকেট লঞ্চারগুলো এলবিটের পালস প্ল্যাটফর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। সিলাম লঞ্চ সিস্টেম ব্যবহার করে বেশ কয়েক ধরনের রকেট হামলা চালানো হয়। এসব রকেটের সর্বোচ্চ পাল্লা 300 কিলোমিটার, প্রায় 186 মাইল। স্পেনের গ্লোবস আউটলেট জানিয়েছে ওই চুক্তি থেকে এলবিটের $176.3 মিলিয়ন পাওয়ার কথা ছিল। গত 9 সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তি বিষয়ক প্ল্যাটফর্মে চুক্তি বাতিলের তথ্য প্রকাশ করা হয়। ইসরায়েল ও স্পেনের গণমাধ্যমে সংবাদটি সবার আগে প্রচারিত হয়। এদিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়াও কয়েকদিন আগেই তিনি সাইক্লিং রেস চলাকালে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের প্রশংসা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চড়া হারে শুল্ক বসানোর পর দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা মঙ্গলবার আবার শুরু হলো। ভারত সরকারিভাবে জানিয়েছে দুই দেশের প্রধান আলোচকরা আবার কথা শুরু করেছেন। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক বসানোর পর যে পরিস্থিতি দেখা দিয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করা হবে। বর্তমান পরিস্থিতিতে আমদানি রপ্তানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগারওয়াল বলেছেন, আমরা ভবিষ্যৎ বাণিজ্যের স্পষ্ট ছবি দেখতে পাচ্ছি, তাই এই আলোচনা হচ্ছে। এই আলোচনা শুধু মঙ্গলবারই হওয়ার কথা। এই আলোচনার ফলাফলের উপর ভিত্তি করে ঠিক হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা কবে শুরু হবে। রাজেশ আগারওয়াল বলেছেন, মঙ্গলবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা হয়নি। আমরা অবশ্যই বাণিজ্য নিয়ে আলোচনা করব, তবে আমরা দেখব ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্ভব কিনা। বাণিজ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে জুলাই মাসে ভারতীয় পণ্যের রপ্তানি $810 কোটি থেকে কমে $686 কোটি হয়েছে। ভারতে যিনি এবার মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন সার্জিও গোর সেনেট বলেছেন, ভারতীয় বাণিজ্য মন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজেশ আগারওয়াল বলেছেন, এই বিষয়েও কথা হতে পারে, তবে বাণিজ্য ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা হবে না। ভারতের বণিক সভা ফিকির সাবেক পরামর্শকদাতা অঞ্জন রায় বলেছেন, এখন যা অবস্থা তাতে শুল্ক বসানোর ফলে দুই দেশেই কিছুটা অসুবিধা ঠিকই হবে, তবে অর্থনীতিতে খুব একটা বড় ধাক্কা লাগবে না, কারণ এখন যে শুল্ক বসানো হয়েছে তা পণ্যের উপর, সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্রে কিছু হয়নি। আর এই ক্ষেত্রের উপর যদি আঘাত আসে তাহলে ভারতের অর্থনীতিতে তার বড় ধরনের প্রভাব পড়বে, আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে। অঞ্জন রায় বলেন, এখন শুল্কের জন্য বস্ত্র থেকে শুরু করে ভারতের কয়েকটি ক্ষেত্রে ধাক্কা লাগবে, তবে তা সামলে নেওয়ার ক্ষমতা ভারতের আছে। তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন এমন এক ব্যক্তি যিনি পর মুহূর্তে কি করবেন তা কেউ জানেন না। তিনি আজ এক কথা বলছেন, এরকম সিদ্ধান্ত নিয়েছেন, কাল অন্য সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আনপ্রেডিক্টেবল, সেজন্যই এই আলোচনার কতটা ফল হবে তা আগে থেকে বলা যাচ্ছে না। অঞ্জন রায় কিছুদিন আগে আমেরিকা থেকে ফিরেছেন। তিনি মনে করেন সেখানকার সাধারণ মানুষের মধ্যে এই শুল্ক নিয়ে মাথা ব্যথা খুব কম। যদি জিনিসের দাম বাড়ে বা পরিষেবা দামি হয়, বেকার মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন তারা ক্ষুব্ধ হতে পারে। না হলে বাণিজ্য চুক্তি ও শুল্ক নিয়ে তারা মাথা ঘামায় না। প্রবীণ সাংবাদিক সরদা গুপ্তা বলেছেন যে পরিস্থিতিতে আলোচনা হচ্ছে তা অনুকূল পরিবেশ নয়, দুই দেশের মধ্যেই একটা সন্দেহের পরিবেশ আছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। সম্প্রতি উইন্ডোজ 11 এর বেটা প্রিভিউ বিল্ডে নতুন বেশ কিছু ফিচার যোগ করেছে মাইক্রোসফট। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে নেটওয়ার্ক
ফ্লাই আউট থেকে সরাসরি ইন্টারনেটের গতি পরীক্ষা করার অপশন। প্রযুক্তি বিষয়ক সাইট নিউ উইন জানিয়েছে, একজন এক্স ব্যবহারকারী প্রথম ফিচারটি নজরে আনেন। তার স্ক্রিনশটে দেখা যায় নেটওয়ার্ক ফ্লাই আউটে ওয়াইফাই রিফ্রেশ বাটনের পাশে যুক্ত আছে একটি নতুন স্পিড টেস্ট বাটন। পাশাপাশি নেটওয়ার্ক ইন্ডিকেটরে রাইট ক্লিক করলে কনটেক্সট মেনুতেও স্পিড টেস্ট শর্টকাট যুক্ত থাকবে। এটি থাকবে নেটওয়ার্ক ট্রাবল শুটার ও সেটিংস অপশনের সঙ্গে। তবে সুবিধাটি উইন্ডোজের নিজস্ব কোনো টুল নয়, এটি আসলে ব্যবহারকারীকে সরাসরি বিং এর স্পিড টেস্ট টুলে নিয়ে যায়। যদিও নেটিভ ফিচার নয়, তবু সহজে অ্যাক্সেসযোগ্য হওয়ায় ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত সংস্করণে ফিচারটির ধরন বা অবস্থান পরিবর্তন করতে পারে মাইক্রোসফট। যারা অফিসিয়ালি ফিচারটি চালু হওয়ার অপেক্ষায় থাকতে চান তারা চাইলে এখনই বিকল্পভাবে স্পিড টেস্ট করতে পারেন। উইন্ডোজের পাওয়ার টয়েজ অ্যাপের রান লঞ্চারের বিশেষ একটি মডিউল রয়েছে, যা দিয়ে ব্রাউজার বা বিং খোলার ঝামেলা ছাড়াই সরাসরি ইন্টারনেটের গতি মাপা সম্ভব। এবার খেলার খবর। পাকিস্তানের ক্রিকেটাররা কি জানেন তাদের কোন ভূমিকায় খেলানো হচ্ছে? কারণ যার উইকেট তোলার কথা তিনি ছক্কা হাঁকাচ্ছেন, আর যার রান করার কথা তিনি উইকেট তুলছেন। ক্রিকেট ভক্তরা বিভ্রান্ত। একইভাবে জামাই শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে রীতিমতো বিভ্রান্ত শ্বশুর শহীদ আফ্রিদিও। এশিয়া কাপের লড়াইয়ে ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে রানের খাতা না খুলেই আউট হন সাইম আইয়ুব। একসময় মনে হচ্ছিল 100-র আগেই গুটিয়ে যাবে পাকিস্তান, কিন্তু সেটা হলো না। শুধু শাহিন শাহ আফ্রিদির 16 বলে 33 রানের বদৌলতে তিনি 4টি ছক্কা হাঁকান, কিন্তু উইকেট পাননি। ফর্মে ফেরার চেষ্টা করা শাহিন আফ্রিদিকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেন অভিষেক শর্মা। অন্যদিকে ব্যাটার সাইম আইয়ুব 3টি উইকেট শিকার করেন। সব মিলিয়ে যেন ভূমিকা অদল বদল হয়ে গেছে পাকিস্তান দলে ক্রিকেটারদের ভূমিকা। জানিয়ে শহীদ আফ্রিদি বলেছেন, শাহিন রান করলো বলে 100-র গন্ডি পেরিয়েছে, কিন্তু শাহিনকে কি রান করতে হবে? আমি ওর থেকে রান চাই না, আমি চাই শাহিন ভালো বল করুক। তিনি আরো বলেন, একইভাবে সাইম বল করার বদলে রান করুক। শাহিনকে বুঝতে হবে ওর কাজ বল সুইং করানো, কিভাবে উইকেট তুলতে হবে সেটা ঠিক করুক। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সাবধান হোক। আফ্রিদির বক্তব্য, শাহিনকে শুরুতে উইকেট তুলতে হলে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে হবে। আমি চাই ও পাকিস্তানকে বল করে জেতাক। শ্বশুর আফ্রিদির পরামর্শ কি অনুসরণ করবেন জামাই আফ্রিদি? এখানেই শেষ নয়, নিজের দেশে ক্রিকেট পরিকাঠামোকে তৃতীয় শ্রেণীর বলে তোপ দেখেছেন আফ্রিদি। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।